জি ওকে, ম্যাম। আজকে আমরা আমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করব ওভারহেড ট্রান্সমিশন লাইন। এখন পর্যন্ত আমরা ট্রান্সমিশন লাইনের কি কি ইলেকট্রিক্যাল প্যারামিটার থাকে সেগুলো দেখেছিলাম। আমরা ইলেকট্রিক্যাল মডেলগুলো কেমন হয় শর্ট, মিডিয়াম, লং ট্রান্সমিশন লাইনে সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইনের মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিজাইনিং, বা বলতে পারি যে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্যারামিটারস গুলো কিরকম সেগুলো জানার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি ওভারহেড ট্রান্সমিশন লাইনের বেসিক কিছু জিনিসপত্র জানার চেষ্টা করব। শুরুতেই একটা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ছবি দেখি, একদম টিপিক্যাল একটা ট্রান্সমিশন লাইনের ছবি। এখানে যেই অংশটা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল টাওয়ার। ঠিক আছে, ইলেকট্রিক্যাল টাওয়ারের সাথে আমরা পরিচিত, এটা দেখা যায় রাস্তাঘাটে, আমরা দেখতে পাই। আচ্ছা, একদম রাস্তাঘাটে বললে ভুল হবে, এটা আসলে টাওয়ার আমরা অতটা না দেখলেও আমরা পোল আমাদের খুব কাছে দেখতে পাই। এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল টাওয়ার দেখানো হয়েছে। এখান থেকে যেই হাতের মতো অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্রস আর্ম। ঠিক আছে, দেন ক্রস আর্ম থেকে যেই নিচের দিকে ঝুলানো যে অংশটা আছে সেটাকে বলা হয় ইনসুলেটর, এবং ইনসুলেটরের মধ্যে একটা তারের মতো অংশ আছে সেটাকে বলছি আমরা ওয়্যার বা কন্ডাক্টর। এছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে, যেমন দেখেন এখানে আর্থওয়্যার ব্যবহার করা হয়, দেন লাইটেনিং অ্যারেস্টার ব্যবহার করা হয়, স্পেসার দেখেন একটা টার্ম ব্যবহার করা হয়েছে দুইটা কন্ডাক্টরের মাঝখানে স্পেস ক্রিয়েট করে রাখার জন্য, দেন ড্যাম্পার ব্যবহার করা হয় ড্যাম্পিংটা প্রোটেক্ট করার জন্য। এই টাইপের সিস্টেমটাকে আরো বেশি ফ্লেক্সিবল এবং আরো বেশি ভালো করার জন্য আরো কিছু ডিভাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসি হচ্ছে যে ডিভাইসগুলোর কথা বললাম এই ডিভাইসগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম আসছে হচ্ছে কন্ডাক্টর। যেহেতু এটা একটা ট্রান্সমিশন লাইন, তার কাজই হচ্ছে কারেন্ট ক্যারি করা, সো সেখানে একটা কন্ডাক্টর থাকতেই হবে। সো কন্ডাক্টর থাকতে হবে। দেন থাকছে হচ্ছে সাপোর্ট। সাপোর্ট বলছি আমরা যেই পোল বা টাওয়ার ব্যবহার করছি সেটাকে আমরা সাপোর্ট বলছি। এখানে দেখেন এই যে পোল বা টাওয়ার যাই হোক সেটাই কিন্তু ওভারঅল সিস্টেমটাকে সাপোর্ট দিচ্ছে বা ওভারঅল সিস্টেমটাকে ধরে রাখছে। সো আমাদের সাপোর্টের প্রয়োজন হয় ট্রান্সমিশন লাইনের জন্য। দেন আসছে ইনসুলেটর। অবশ্যই কন্ডাক্টর গুলোকে গ্রাউন্ড থেকে আইসোলেট করার জন্য ইনসুলেশনের প্রয়োজন হয়। সেই ইনসুলেটর গুলো এই যে দেখেন ঝুলানো অবস্থায় ইনসুলেটর আছে, এটা একটা টাইপের ইনসুলেটর, এরকম আরো অনেক ধরনের ইনসুলেটর আছে। দেন আসি হচ্ছে কি ক্রস আর্ম। ক্রস আর্মের কাজ কি? ক্রস আর্মের কাজ হচ্ছে সিস্টেমকে সাপোর্ট দেওয়া, অথবা বলতে পারেন এই যা যা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোকে ধরে রাখা। তারপরে আসছে আরো কিছু মিসেলেনিয়াস আইটেম থাকে, যেটার কথা বললাম, লাইটেনিং অ্যারেস্টার, ড্যাম্পার, স্পেসার, এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করা হয়। এক একটা পারপাস ফুলফিল করে। লাইটেনিং অ্যারেস্টার লাইটেনিং এর সময় যে অতিরিক্ত ট্রানজিয়েন্টটা আসে ট্রানজিয়েন্টটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। দেন স্পেসারটা বললাম দুইটা কন্ডাক্টর থাকলে সেই কন্ডাক্টর গুলোর মাঝখানে স্পেসিংটা ক্রিয়েট করার জন্য বা স্পেসিংটা মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। ড্যাম্পারটা ব্যবহার করা হয় যেই ওয়্যার আমরা ব্যবহার করছি সেটা ড্যাম্পিংটা কন্ট্রোল করার জন্য। এবার আসি হচ্ছে যে কন্ডাক্টর বললাম, এই কন্ডাক্টরের আসলে কি কি প্রপার্টি থাকতে হয়, কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কিভাবে আমরা চুজ করব। কন্ডাক্টর ম্যাটেরিয়াল চুজ করার সময় সবার শুরুতে মাথায় থাকতে হবে, যেহেতু তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা, সো তার কন্ডাক্টিভিটিটা যথেষ্ট ভালো হতে হবে। এবার আসি হচ্ছে যেহেতু এটা ওভারহেড আছে, দ্যাট মিনস উন্মুক্ত অবস্থায় আছে, তাহলে তার মধ্যে অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেস আসতে পারে। ঠিক আছে, বা মেকানিক্যাল স্ট্রেংথ তাকে অর্জন করতে হবে। তার জন্য তাকে তার টেনজাইল স্ট্রেংথটা ভালো হতে হয়। মেকানিক্যাল স্ট্রেস বলতে কি বুঝাচ্ছি, ধরেন একটা ওভারহেড ট্রান্সমিশন লাইনের উপরে ঝড় হলো, তখন একটা গাছ ভেঙে পড়লো, এটা একটা স্ট্রেস হতে পারে। বা অনেক জোরে ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, বাতাসটা একটা মেকানিক্যাল স্ট্রেস হতে পারে। সো এই জাতীয় স্ট্রেসকে হ্যান্ডেল করার জন্য তার যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ থাকতে হবে, যেটাকে বলছি আমরা হাই টেনজাইল স্ট্রেংথ। এবার আসি হচ্ছে কস্টের ইস্যু। ট্রান্সমিশন লাইন লম্বা লম্বা ডিস্টেন্স জুড়ে এই ট্রান্সমিশন লাইনগুলো থাকছে, সো তার কস্ট যদি অনেক বেশি হয় তাহলে সিস্টেমটা ইকোনমিক হবে না। সো তার কস্টটা রিজনেবল হতে হবে সিস্টেমটাকে ইকোনমিক করতে চাইলে। দেন আসছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা জানি যে কোনো কিছুর ওজন আসলে কি হয়ে যায়, তার ভর ইনটু গ্র্যাভিটি, তাই না? সো তার স্পেসিফিক গ্র্যাভিটির মানটা কম হতে হবে যেন তার ওভারঅল ওয়েটটা কম হয়। স্পেসিফিক গ্র্যাভিটি কম হতে হবে যেন তার স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে বোঝানো হচ্ছে যে স্যাম্পলটা আমরা ব্যবহার করছি সেই স্যাম্পলটার ভলিউম
বা সেই স্যাম্পলটার ওয়াটারের রেসপেক্টে, ওয়াটারকে ধরা হয় বেস এলিমেন্ট, সেই ওয়াটারের রেসপেক্টে যেই স্যাম্পলটা আমরা নিচ্ছি সেটা ডেনসিটিটা কেমন, ওয়াটারের ডেনসিটির রেসপেক্টে স্যাম্পলের ডেনসিটি কেমন, সেটা দিয়ে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বুঝতে পারি। এখানে স্পেসিফিক গ্র্যাভিটিটা কম হতে হবে যেন তার ওজনটা কম হয়। ওজনটা যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যাটা কি হয়, সেটা ভূমির দিকে আকর্ষিত হতে থাকে অথবা বলতে পারি আমরা ঝুলে যায় জিনিসটা। সো সেটাকে কন্ট্রোল করার জন্য তার স্পেসিফিক গ্র্যাভিটির মান কম হতে হবে। এই মোটামুটি ভাবে আমাদের কন্ডাক্টিভ মেটেরিয়ালের প্রপার্টি গুলো হওয়া প্রয়োজন। এবার আসি হচ্ছে কন্ডাক্টর হিসেবে আমরা কি কি মেটেরিয়াল ব্যবহার করি। কন্ডাক্টর হিসেবে আমরা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ব্যবহার করি, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। দ্যাট মিনস এখানে সবগুলো স্ট্র্যান্ড বা সবগুলো ফিলামেন্ট অ্যালুমিনিয়ামের হয়। এখানে আসলে বান্ডেল কন্ডাক্টর বোঝানো হচ্ছে, দ্যাট মিনস একটা গুচ্ছ কন্ডাক্টর নিয়ে একটা ওয়্যার বা একটা কন্ডাক্টর তৈরি হচ্ছে, বা একগুচ্ছ ফিলামেন্ট নিয়ে একটা কন্ডাক্টর তৈরি হচ্ছে। এই যে একগুচ্ছ ফিলামেন্ট বলছি, এই ফিলামেন্ট গুলো কি ম্যাটেরিয়ালের? একটা হতে পারে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, একটা হতে পারে অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। দ্যাট মিনস সবগুলো ফিলামেন্টই অ্যালুমিনিয়ামের অ্যালয় বা অ্যালুমিনিয়ামের সংকর। তারপরে আরেকটা হতে পারে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স। দ্যাট মিনস অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বাট তার মাঝখানে স্টিলকে ইনফোর্স করে ঢুকায় দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা ব্যবহার হতে পারে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রিইনফোর্স। দ্যাট মিনস মাঝখানে অ্যালয়কে রিইনফোর্সড করা হয়েছে। এবার আসি হচ্ছে এই যে কন্ডাক্টর গুলো বা বান্ডেল কন্ডাক্টরের কথা বলছি, বান্ডেল কন্ডাক্টর যখন আমরা দেখেছি যে বান্ডেল কন্ডাক্টর বেসিক্যালি থাকে হচ্ছে ফিলামেন্ট গুলো একজন আরেকজনের সাথে প্যারালালি কানেক্টেড থাকে। এখানে দেখেন ফিলামেন্ট গুলো কিন্তু একজন আরেকজনের সাথে প্যারালালি কানেক্টেড। দেখেন এই ওয়্যার তার মানে একজন আরেকজনের সাথে প্যারালালি কানেক্টেড। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো যে তারা স্পাইরাল ওয়েতে থাকে। দ্যাট মিনস তাদের বাইন্ডিংটা হয় স্পাইরাল ওয়েতে, এবং একটা লেয়ারে যদি এই রকম ওরিয়েন্টেশনে থাকে, ঠিক আছে, তাহলে আরেকটা লেয়ারে এইরকম ওরিয়েন্টেশনে তারা স্পাইরালটা করা হয়। কেন এটা করা হয়? তাদের যেন তাদের বাইন্ডিংটা অনেক মজবুত হয়, বা উইন্ড বা অন্য কোনো ন্যাচারাল ইস্যুতে যেন এটা নষ্ট না হয়ে যায়, বা তা বলতে পারি যে বাইন্ডিংটা যেন অনেক মজবুত হয়, সেই জন্য এই প্রক্রিয়া বাইন্ডিংটা করা হয়। এবার আসি হচ্ছে আমরা যেই কন্ডাক্টরটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা সম্পর্কে জানার চেষ্টা করি। ACSR, দ্যাট মিনস অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। এই কন্ডাক্টরটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই কন্ডাক্টরটার ক্ষেত্রে কি করা হয়, তার চারপাশে যে ফিলামেন্ট গুলো থাকে সেগুলো থাকে হচ্ছে, তার চারপাশের ফিলামেন্ট গুলো থাকে অ্যালুমিনিয়াম, মাঝখানে যে ফিলামেন্ট থাকে সেটা হচ্ছে গ্যালভানাইজড স্টিল। এবার কথা হচ্ছে কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়। এই যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বা অ্যালুমিনিয়ামের ফিলামেন্ট গুলো, এই অ্যালুমিনিয়ামের ফিলামেন্ট গুলোর কাজ হচ্ছে তার মধ্য দিয়ে খুব ভালো পরিমাণের কন্ডাক্টিভিটি প্রোভাইড করা। দ্যাট মিনস সে খুব ভালো পরিমাণের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি তার মধ্যে ধারণ করতে পারে। আর মাঝখানে যেই স্টিলটা, এই স্টিলের কাজ হচ্ছে টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করা। দ্যাট মিনস তার স্ট্রেংথটা ইনক্রিজ করা। সো এখানে আমরা দুইটা কাজ করছি, কন্ডাক্টিভিটির কাজটা করছে অ্যালুমিনিয়াম, আর তার স্ট্রেংথের কাজটা করছে মাঝখানে যে স্টিলটা সেটা। ঠিক আছে, সো এবার আসি হচ্ছে এখানে আমরা কি কি অ্যাডভান্টেজ পাই। মূল কথা তো বললাম যে এখানে দুই ধরনের ইফেক্টই আমরা পাচ্ছি। এখানে আমরা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিও পাচ্ছি, তার স্ট্রেংথটাও সে ভালো প্রোভাইড করছে। এবার আসি হচ্ছে যেহেতু সে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা তার টেনসাইল স্ট্রেংথটা বেশি, সো টেনসাইল স্ট্রেংথটা বেশি হওয়ার কারণে তার যে ঝুলে যাওয়ার বা হ্যাং হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা কম থাকে, স্যাগিং এর প্রবাবিলিটি কম থাকে। স্যাগ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা একটা টাওয়ার, এটা আরেকটা টাওয়ার, এই দুইটা টাওয়ারের মধ্যে বা দুইটা পোলের মাঝখানে কন্ডাক্ট ওয়্যারটা লাগানো থাকে। এখন এই ওয়্যারটা কখনো আমরা এরকম কি দেখেছি যে ওয়্যারটা একদম খুব শক্তভাবে এরকম করে লাগানো থাকে? এরকম থাকলে কি হবে, এই এই পোলটা তাকে একটা স্ট্রেস দিবে, টানবে, আর এই পোলটা তাকে টানবে, সো মাঝখান দিয়ে সে কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তাই না? সো আমরা এরকম টাইট করে কখনো লাগানো হয় না, একটু ঢিল দিয়ে লাগানো হয়। এখন যদি আমার জিনিসটা টেনসাইল স্ট্রেংথ পুয়ার হয় তখন এটা আস্তে আস্তে কি হতে থাকবে, নিচে নামতে থাকবে, সো স্যাগের পরিমাণ বাড়তে থাকবে। এখন এখানে যেহেতু আমি স্টিল দিয়ে তার টেনসাইল স্ট্রেংথটা বাড়ায় দিচ্ছি, সেখানে তার স্যাগিং এর পরিমাণটা কমে যায়। ঠিক আছে, সো লঙ্গার ট্রান্সমিশন স্প্যান জুড়ে আমরা
মানে এক একটা স্প্যানের লেন্থটা আমরা বড় করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ। এবার আসি হচ্ছে এখানে যে লেয়ার গুলো দেয়া হয়, এই লেয়ার গুলোর একটা জিওমেট্রিক লেভেল সে মেনটেন করে বা জিওমেট্রিক প্যাটার্ন সে মেনটেন করে। কিভাবে? তার মাঝখানে তো একটা লেভেল, সেকেন্ড লেভেল যদি হয় তাহলে সেখানে 7টা কোর বা 7টা ফিলামেন্ট ব্যবহার করা হয়। যদি থার্ড লেভেল হয় তাহলে 19টা ফিলামেন্ট ব্যবহার করা হয়। ফোর্থ লেভেল হয় 37টা ফিলামেন্ট ব্যবহার করা হয়। এভাবে চলতে থাকে। এটা যদি একটু পরের স্লাইডটাতে দেখেন, এখানে দেখেন প্রথম লেয়ারে একটা, সেকেন্ড লেয়ার হলে আরো 6টা যুক্ত হয়ে 7টা ফিলামেন্ট। এবার থার্ড লেয়ারে দেখেন, এখানে যদি একটু গুনি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 7 আর 12তে 19টা, তার মানে থার্ড লেয়ার হলে 19। এভাবে ফোর্থ লেয়ার যদি গুনেন তাহলে দেখবেন 37টা ফিলামেন্ট আছে। সো এটা একটা জিওমেট্রিক প্যাটার্ন মেনটেন করে। এবং এই ধরনের সিস্টেম, দ্যাট মিনস এসিএসআর কন্ডাক্টর, হাই ভোল্টেজের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যে সেন্টার এবং সারফেস, বা বলতে পারি যে সেন্টার এবং ওভারঅল কন্ডাক্টরের যেই ম্যাটেরিয়াল, সেটা ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সটা আসলে কিভাবে মেনটেন করা হয়? এদের ক্ষেত্রে একটা রেশিও মেনটেন করা হয়। ওভারঅল কন্ডাক্টরের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটাকে যদি আপনি ডি বলেন, তাহলে শুধুমাত্র তার সেন্টারের অংশটুকু, সেন্টারের ফিলামেন্টের ডায়ামিটার যদি দেখি, সেটাকে আমরা বলতে পারি D/6। ঠিক আছে? দ্যাট মিনস 1/6 টাইমস এই কন্ডাক্টরটা যতটুকু তার ডায়ামিটার, তার 1/6 টাইমস হয় হচ্ছে তার সেন্টারটা। এটা একটা জেনারেল রুল। কিন্তু আমি যদি চাই যে আমার যে সিচুয়েশনে আমি এই কন্ডাক্টরটা ব্যবহার করছি সেখানে টেনসাইল স্ট্রেংথ বেশি হতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই যে মাঝখানে যে স্টিলটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বড় করে দিতে পারি। ঠিক আছে? সেটার সাইজটা যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ওভারঅল সাইজটা তো যা আছে তাই থাকবে, শুধু মাঝখানে যে স্টিলটা আছে সেটার সাইজটাকে আমরা ইনক্রিজ করে দিব। সো কি হয়ে যাবে? টোটাল ডি যদি হয় টোটাল ডায়ামিটার, তাহলে মাঝখানেরটা বড় করে এটাকে আমরা ইনক্রিজ করে D/4 করে দিচ্ছি। সো আমার সিস্টেমটার টেনসাইল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে এবং তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিছুটা কমে যাচ্ছে। এটা আসলে যেখানে যেরকম প্রয়োজন সেই অনুযায়ী করা হয়। সো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের এসিএসআর এর রেশিওটা কিরকম হয়ে থাকে, সেন্টার এবং ডায়ামিটার, সেন্টারের ডায়ামিটার এবং ওভারঅল কন্ডাক্টরের ডায়ামিটার। এবার আসি হচ্ছে পোলস বা সাপোর্ট। পোল বা সাপোর্ট কয় ধরনের হয়? 3 ধরনের আমরা পোল বা সাপোর্ট দেখে থাকি। ফার্স্ট অফ অল উডেন পোল দেখি, দেন আমরা স্টিলের পোল দেখি, দেন আমরা আরসিসি পোল দেখি। প্রথমে দেখি উডেন পোলটা কি এবং কেন ব্যবহার করা হয়। উডেন পোলের ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব সহজলভ্য, তার কস্ট কম এবং এটা ইজিলি পাওয়া যাচ্ছে। ভালো রকমের ইনসুলেশন প্রোভাইড করে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার মেকানিক্যাল স্ট্রেংথ হ্যান্ডেল করার ক্যাপাসিটি কিছুটা কম। কারণ আমরা দেখি যে ঝড় বৃষ্টি হলে গাছ উপড়ে পড়ছে, তাই না? সো ঝড় বৃষ্টি বা মেকানিক্যাল স্ট্রেসের সাথে মেকানিক্যাল স্ট্রেস হ্যান্ডেল করার ক্যাপাসিটি তার কিছুটা কম। আরেকটা সমস্যা আছে তার, সেটা হচ্ছে লাইফ স্প্যানটা অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে করলে যেই লাইফ স্প্যান পাই তার চেয়ে কিছুটা কম পাওয়া যায়। এবং এর যেই ইন্সপেকশনের ইন্টারভালটা কম। দ্যাট মিনস ধরেন একটা স্টিল পোলের ইন্সপেকশন যতদিন পর পর করতে হয়, উডেন পোল হলে ঘন ঘন ইন্সপেকশন করতে হয়। কারণ উড একটা এমন ম্যাটেরিয়াল যেটা অনেকভাবেই নষ্ট হয়ে যেতে পারে। সো এটার ইন্সপেকশনটা ঘন ঘন করতে হয়। সো এটা হচ্ছে উডেন পোলের বিষয়, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এবার আসি হচ্ছে স্টিল পোল। আচ্ছা বলেন তো, আমরা উডেন পোল, স্টিল পোল, আরসিসি পোল কোনটা আমরা সবচেয়ে বেশি দেখি? ম্যাম না, আরসিসি। স্টিল পোল আমরা সবচেয়ে বেশি দেখি। ঠিক আছে? স্টিল পোল সবচেয়ে বেশি দেখা যায়। আরসিসি পোলও দেখা যায়, বাট স্টিল পোলটা সবচেয়ে বেশি দেখা যায়। না ম্যাম, ইদানিং তো সব আরসিসি ইউজ করতেছে। হ্যাঁ, আরসিসি ইউজ করছে, বাট আরসিসির চেয়ে স্টিল পোলটা বেশি দেখা যায়, বেশি ইউজ হয় স্টিল পোল। আরসিসির কথায় আসছি আমি। আমরা পোলটা কখন ব্যবহার করি আর টাওয়ারটা কখন ব্যবহার করি সেটার বিষয়টা টাওয়ার যখন দেখবো তখন বলছি। স্টিল পোল যে ব্যবহার করছি, স্টিল পোলের ক্ষেত্রেও একই জিনিস, সেটার মেকানিক্যাল স্ট্রেংথটা যথেষ্ট ভালো। আরসিসির ক্ষেত্রেও মেকানিক্যাল স্ট্রেংথ অনেক ভালো। স্টিল পোলের ক্ষেত্রে লঙ্গার লাইফ স্প্যান প্রোভাইড করে এবং তাকে অনেক লম্বা লম্বা ডিস্টেন্স ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে গ্যালভানাইজড করা হয়, যে উপরে যেই স্টিলের উপরে যে আস্তরটা দেয়া হয়, সেই আস্তরটা যদি নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, তাহলে সিস্টেমটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে।
ঠিক আছে, এই সম্ভাবনাটা আরসিসি পোলে থাকে না। আরসিসি পোলের ক্ষেত্রে কি অসুবিধাটা? আরসিসি পোলের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে তার বাকি সবকিছুই ভালো, তার মেকানিক্যাল স্ট্রেংথ ভালো দেয়, তার লঙ্গার লাইফ স্প্যান সে প্রোভাইড করে, সে লঙ্গার ট্রান্সমিশন স্প্যান প্রোভাইড করে, তার মেনটেনেন্সের প্রয়োজনীয়তা খুবই অল্প, কারণ আরসিসি তে ঘুণে ধরার কোনো সম্ভাবনা নাই, জং ধরার কোনো সম্ভাবনা নাই, তার ইনসুলেশন প্রপার্টি ভালো। তার একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা অনেক হেভি, এটা তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে কস্ট অনেক বেশি পড়ে। ঠিক আছে, সো সিস্টেম যদি পারমিট করে, আরসিসি ম্যাটেরিয়ালটা কি জিনিস? রিইনফোর্সড কনক্রিট সিমেন্ট, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। বাসাবাড়িতে যেই প্রক্রিয়ায় ঢালাই দেওয়া হয় সেটাই হচ্ছে এখানে প্রসিডিউর। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পোলগুলোর বিষয়। এবার আসি হচ্ছে টাওয়ার। টাওয়ারটা আমরা কোন জায়গায় দেখি? টাওয়ারটা দেখতে পাই আমরা সাবস্টেশনে, পাওয়ার প্ল্যান্টে, দ্যাট মিনস হাই ভোল্টেজের জায়গাতে আমরা টাওয়ার দেখি, এবং তুলনামূলক কম ভোল্টেজের জায়গায় আমরা পোল দেখতে পাই। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সাইডে দ্যাট মিনস আমরা যারা ইউজার আছি, আমাদের নিয়ারেস্ট পয়েন্ট যেগুলো, সেগুলো পোল থেকে আসে। আর সাবস্টেশনে ইউজ করা হয় টাওয়ার। এখানে দেখেন, এখানে একটা স্টিল পোল দেখতে পাচ্ছি। এই স্টিল পোলের মধ্যে একটা হাতের মতো অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রস আর্ম। এর থেকে হ্যাঙ্গিং অবস্থায় একটা পোর্শন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, এবং এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের নিচে যে তারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সিস্টেমের মূল জিনিস, কন্ডাক্টর। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে স্টিল টাওয়ার। স্টিল টাওয়ারের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি, স্টিল টাওয়ারের বিষয় হচ্ছে হাই ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর মেকানিক্যাল স্ট্রেংথটা অনেক বেশি, এবং ন্যাচারাল ক্যালামাইটিসে বা যে কোনো ধরনের মানে মেকানিক্যাল স্ট্রেসটা যদি অনেক বেশি হয়, সেটাও সে হ্যান্ডেল করতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই টাওয়ার গুলো অনেকখানি জায়গা লাগে, স্পেস প্রয়োজন হয় অনেক বেশি। পোলের যেমন কম স্পেসে হচ্ছে, টাওয়ারের জন্য স্পেসটা একটু বড় লাগে। সো এই হচ্ছে আমাদের সাপোর্ট গুলা, ট্রান্সমিশন লাইনের যে সাপোর্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখলাম। এবার আসি হচ্ছে ইনসুলেটরের কথায়। নর্মাল ইনসুলেশন কি কাজ করে? আমার আপনার যে চার্জারের যে তারটা, সেই তারটা, ইনসুলেটরটা কি কাজ করে? আপনাকে প্রোটেকশন দেয়, তাই না? ভেতরের তারটা দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে। এখানকার ইনসুলেশনেরও সেম কাজ। ইনসুলেটরটা কি করে? গ্রাউন্ডের সাথে কন্ডাক্টরের একটা ইনসুলেশন প্রোভাইড করে বা সিস্টেমকে প্রোটেকশন দেয়। এখন কথা হচ্ছে, এই ওভারহেড ট্রান্সমিশন লাইনের জন্য ইনসুলেশন আসলে দুইটা কাজ করে। এই প্রোটেকশনের কাজ তো করেই, ইনসুলেশন প্রোভাইডের কাজ তো করেই, তার সাথে সাথে সে আরেকটা কাজ করে। সেই কাজটা হচ্ছে, এই যে আমার ক্রস আর্মের সাথে কিন্তু আমি সরাসরি কন্ডাক্টরকে লাগাতে পারবো না, কারণ ক্রস আর্মটা গ্রাউন্ডে চলে গিয়েছে। আমি কন্ডাক্টরকে যদি এভাবে লাগায় দিই, তাহলে কি হয়ে যাবে? এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। সো তার আইসোলেশন করছে এই ইনসুলেটরটা। সাথে সাথে এই ইনসুলেটরটাই কিন্তু এই তার এবং তার বলি বা কন্ডাক্টর বলি, এবং কন্ডাক্টরের সাথে সাথে ট্রান্সমিশন লাইনের আরো যা যা ইকুইপমেন্ট আছে, সবগুলোকে সে ধরে রাখছে। তাহলে এখানকার ইনসুলেটর বা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ইনসুলেটর দুইটা কাজ করে। একটা হচ্ছে সে ইনসুলেশন প্রোভাইড করে, সেকেন্ড কাজ হচ্ছে পুরো সিস্টেমে যা যা ইকুইপমেন্ট আছে সবগুলোকে সাপোর্ট দেয়, সবগুলোকে ধরে রাখে। ঠিক আছে, বুঝতে পারছি? সো ইনসুলেশন এখানে দুইটা কাজ করছে। এটা কি বোঝা গেছে? এবার আসি হচ্ছে ইনসুলেশন ম্যাটেরিয়াল। আমরা যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করি, সেই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আছে পোর্সিলিন, সিনথেটিক রেসিন, কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গ্লাস। এখন প্রশ্ন হতে পারে, গ্লাসটা একটা ভঙ্গুর জিনিস, এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করছি? গ্লাস, আমরা যে গ্লাসটা ইনসুলেশনের জন্য ব্যবহার করি, এটা আমাদের যে গ্লাস আমরা পানি খাই সেই গ্লাস না। এই গ্লাসটা হচ্ছে একটা ফেব্রিকেশন প্রসিডিউরের মাধ্যমে এই গ্লাসটা প্রিপেয়ার করা হয়, ইনসুলেশনের জন্য প্রিপেয়ার করা হয়। কি ফেব্রিকেশন প্রসিডিউর? যে প্রসিডিউরটার নাম হচ্ছে টাফিনিং প্রসেস। এই প্রসেসটা হচ্ছে একটা কন্ট্রোল টেম্পারেচার এন্ড কেমিক্যাল প্রসিডিউর। দ্যাট মিনস কন্ট্রোল টেম্পারেচার এবং কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে গ্লাসটাকে একটা টাফ রূপ দেওয়া হয়। কেন টাফ রূপ দেওয়া হয়? যেন এটা সহজেই ভেঙে না যায় বা মেকানিক্যাল স্ট্রেংথ অর্জন করতে পারে। ঠিক আছে, সো নর্মাল গ্লাস না, এটা ফেব্রিকেশন প্রসিডিউরের মাধ্যমে এটাকে মডিফাই করা হয়
ইনসুলেশন প্রসিডিউরের জন্য। এখন আসি হচ্ছে যে আমরা গ্লাস ইনসুলেটর ব্যবহার করছি, তার নিশ্চয়ই কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলো কি কি? গ্লাস ইনসুলেটর পোর্সেলিন বা সিনথেটিক রেসিনের চেয়ে সেটা অনেক বেশি বেটার। কেন বেটার? কারণ সে ড্যামেজ হয় না, চিপিং বা পাওয়ার আর্কের মাধ্যমে তার ড্যামেজটা হয় না। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? হে মাইক অফ কর। আচ্ছা, যেটা বলছিলাম যে সিনথেটিক রেসিন বা পোর্সেলিনের মতো সেটা ড্যামেজ হয় না। কিভাবে ড্যামেজ হচ্ছে? ধরেন কোনো পাথরের টুকরা বা কাঠের গুঁড়ি বা ছোটখাটো কোনো ইটের টুকরা, এই টাইপের জিনিস দিয়ে এটা সহজে নষ্ট হয় না। পাওয়ার আর্ক, আর্ক কি জিনিস আমরা জানি, আমরা স্পার্কিং দেখছি, তাই না? স্পার্ক দেখছি না? জি ম্যাম। খুব কমন জিনিস দেখা যায় যে মাল্টিপ্লাগের ভেতরে মাল্টিপ্লাগটা পুরান হয়ে গেলে বা তার যদি খুব ভালো কোয়ালিটির মাল্টিপ্লাগ না হয়, মাল্টিপ্লাগের ভেতরে কর্ড ঢুকানোর সময় দেখা যায় যে একটা স্পার্ক হচ্ছে। এই টাইপের জিনিস স্পার্কিং এবং ছোটখাটো যে সমস্ত জিনিস আছে এগুলো দিয়ে ড্যামেজ হওয়ার প্রবাবিলিটিটা গ্লাসের ক্ষেত্রে কম, যেহেতু এটা একটা টাফেনিং প্রসিডিউরের মধ্য দিয়ে আসছে। দেন আসছে, যেহেতু এটা স্বচ্ছ একটা জিনিস, তাহলে এটার মধ্যে যদি কোনো ধরনের ড্যামেজ হয়, সেই ড্যামেজটা আইসোলেট করা বা ডিটেক্ট করাটা সহজ হয়। দেন ডাই ইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেশি। ডাই ইলেকট্রিক স্ট্রেংথ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একটা মেটেরিয়ালের তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, কতটুকু ইলেকট্রিক ফিল্ড হলে সে কোনো ধরনের ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। দ্যাট মিনস তার ইনসুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে না, কতটুকু ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত, সেটাই হচ্ছে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা গ্লাসের জন্য অন্য মেটেরিয়াল গুলোর তুলনায় বেটার পাওয়া যায়। দ্যাট মিনস সে অনেক বেশি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে ধারণ করতে পারে উইদাউট ব্রেকডাউন। এবার আসি হচ্ছে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট, সো হিট এবং লাইটের সাথে তার যেই ইস্যুটা সেটা অনেক বেশি অন্যগুলোর তুলনায় কম। তারপরে আসছে তার টেম্পারেচার দ্বারা তার এফেক্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কেন? কারণ তার থার্মাল কোএফিসিয়েন্ট, যেটা থার্মাল কোএফিসিয়েন্টের মানটা খুব কম। দ্যাট মিনস এটা টেম্পারেচার দিয়ে এফেক্টেড হয় কম কম্পেয়ার টু পোর্সেলিন এন্ড সিনথেটিক রেসিন। আরেকটা জিনিস কি, এটা আগেই বলে ফেলেছি, মেকানিক্যাল স্ট্রেংথ, ভালো মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে পোর্সেলিন এবং সিনথেটিক রেসিনের তুলনায়। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে গ্লাসের যে সারফেসটা সেটা যদি আনইভেন হয় তাহলে এটা কিছুটা সমস্যা তৈরি করে। আরেকটা সমস্যা আছে, সেটা গ্লাস ময়েশ্চার অ্যাবজর্ব করে, মানে তার যে সারফেস সেটাতে ময়েশ্চার এসে জমা হয়। এটা সিস্টেমের জন্য কিছুটা সমস্যা ক্রিয়েট করে। বাট তার আদার যে অ্যাডভান্টেজ গুলো আছে সেই অ্যাডভান্টেজ গুলো ভালো হওয়ার কারণে ম্যাক্সিমাম সময় আমরা গ্লাসকেই ইউজ করে থাকি ইনসুলেটর প্রপার্টি হিসেবে, ইনসুলেশন প্রপার্টি হিসেবে। এখানে একটা ছবি দেখানো হয়েছে, ড্যাম্পারের একটা বড় ছবি দেখানো হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আসছে হচ্ছে ইনসুলেটর। আমরা বেসিক্যালি 4 টাইপের ইনসুলেটর দেখে থাকি। প্রথমে দেখি হচ্ছে পিন টাইপের ইনসুলেটর, দেন সাসপেনশন টাইপ, দেন স্ট্রেইন টাইপ, শ্যাকেল টাইপ। এখন আসি পিন টাইপ ইনসুলেটর। পিন টাইপ ইনসুলেটরটা মোটামুটি লো ভোল্টেজ লেভেলের জন্য ব্যবহার হয়। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেফট সাইডের যে ছবিটা, এটা পিন টাইপ ইনসুলেটরের ছবি। পিন টাইপ ইনসুলেটরটা ইনসুলেশনের উপরে বসানো থাকে। উপরে বসানো থাকে মানে হচ্ছে এই যে উপরে দেখেন একটা খাঁজ কাটা অংশ আছে, দেখা যাচ্ছে খাঁজ কাটা অংশটা? এই যে খাঁজ কাটা অংশটা, এই খাঁজ কাটা অংশটার মধ্যে কন্ডাক্টরটা বসানো থাকে। খাঁজ কাটা অংশতে কন্ডাক্টর বসানো থাকে, আর এটা তো ক্রস আর্মের সাথে অ্যাসোসিয়েটেড, তাই না? ক্রস আর্মের সাথে সে ক্রস আর্মটা থাকে তার নিচের পোর্শনে। দ্যাট মিনস এখানে ক্রস আর্মের উপরে তাকে বসানো থাকে, তার উপরে একটা খাঁজ কাটা অংশ আছে, এই অংশ দিয়ে কন্ডাক্টরটা পাস হয়। ওকে, সো এইটা হচ্ছে কন্ডাক্টরের ইনসুলেটরের বিষয়, পিন টাইপ ইনসুলেটরের বিষয়। এই লেয়ার গুলো এক একটা গ্লাসের লেয়ার ম্যাম, গ্লাস দিয়ে এই লেয়ার গুলো করা হয়, ঠিক আছে? টাফেনিং প্রসিডিউরের মাধ্যমে করা গ্লাস, তো এগুলো অনেক বেশি মজবুত।
আচ্ছা, এবার পিন টাইপ ইনসুলেটরের কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করি। পিন টাইপ ইনসুলেটরের কথা যেটা বলছিলাম যে এখানে কয়েকটা ডিস্ক থাকে, কিন্তু এই ডিস্ক সংখ্যা রেস্ট্রিক্টেড। এখানে একটা ডিস্ক, দুইটা ডিস্ক অথবা তিনটা ডিস্ক থাকতে পারে, এবং তার ভোল্টেজ লেভেলটা ম্যাক্সিমাম 33 কিলোভোল্ট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এবং আসি হচ্ছে এখানে যে ফল্টটা হয়, সেই ফল্টটা কয় ধরনের হয়? দুই ধরনের ফল্ট এখানে আমরা দেখতে পারি, একটাকে বলা হয় ফ্লাশ ওভার, আর একটাকে বলা হয় পাংচার। ফ্লাশ ওভার জিনিসটা কি? মূল ফল্টটা আসলে কখন হয়? কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ওভার কারেন্ট ফ্লো হয়। আমি আপনাকে নর্মাল একটা তারের কথাই বলি। আমরা দেখি না অনেক সময় ইনসুলেশনটা পুড়ে গেছে, একটা তারের উপরের যেই প্লাস্টিকের পোর্শনটা গলে যায়, দেখি না অনেক সময়। জি ম্যাম। আচ্ছা, সেটা কেন হয় বলেন তো? কারেন্ট ফ্লো বেশি হলে অথবা শর্ট এক্সেসিভ সার্কিট কারেন্ট হলে। ফ্লো হয়। এক্সেসিভ কারেন্ট ফ্লো যখন হয় তখন কি হয়? হিট প্রডিউস হয়, সেই হিটটা এই যেই কোটিংটা আছে সেই কোটিংটাকে গলায় ফেলে, তাই না? সো এখানেও তাই, যদি কন্ডাক্টরের মধ্য দিয়ে এক্সেসিভ কারেন্ট ফ্লো হয় তখন কি হবে? সেই কারেন্টটা কি করতে চাবে? সেই কারেন্টটা জাম্প করে ক্রস আর্মে চলে আসতে চাবে। জাম্প করে আসুক বা ইনসুলেটরের মধ্য দিয়ে আসুক, তার মূল টার্গেটটা হবে কি? অতিরিক্ত যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ক্রস আর্মে যাওয়া। এখন ইনসুলেটর মানে তো সে একটা ব্লকেজ তৈরি করে রাখছে, কন্ডাক্টরের কারেন্টটাকে সে ক্রস আর্মে আসতে দিচ্ছে না। ঠিক আছে, বাট সে কি করতেছে? যেহেতু তার ফল্ট হয়েছে, অতিরিক্ত কারেন্ট, সে ইনসুলেটরটা থাকা অবস্থায়ও কন্ডাক্টরের সাপোর্টের ক্রস আর্মে সে কারেন্টটা চলে আসতেছে। দুইটা প্রক্রিয়া এই কারেন্টটা আসতে পারে, একটা হচ্ছে ফ্লাশ ওভার, লাফ দিয়ে চলে আসতে পারে, আর একটা হচ্ছে পাংচার, কন্ডাক্টরের ইনসুলেটরের ভেতর দিয়ে চলে আসতে পারে। এই জিনিসটা কি হচ্ছে দেখেন, এখানে যখন ফল্টটা হচ্ছে, এই ফল্টটা যখন হচ্ছে তখন এখানকার যে এক্সেসিভ কারেন্টটা, সেই কারেন্টটা এই বাতাসের মধ্য দিয়ে ক্রস আর্মে চলে আসবে। কিভাবে? বাতাসের যেই পার্টিকেল আছে সেগুলোকে আয়োনাইজ করে ফেলবে, আয়োনাইজ করে সে এর মধ্য দিয়ে সে একটা রাস্তা তৈরি করে নিয়ে সে এখানে চলে আসলো। এই প্রক্রিয়াটাকে বলছি আমরা ফ্লাশ ওভার। আর পাংচার কখন হয়? যখন এক্সেসিভ কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই কারেন্টটা এই ডিভাইসের মধ্য দিয়ে সুন্দর মতো, যেটা আসার কথা না সেটা এই ডিভাইসের মধ্য দিয়ে ক্রস আর্মে চলে আসছে, সেটাকে বলছি আমরা পাংচার। এখন আমাকে বলেন, এই যে ফ্লাশ ওভার এবং পাংচার, এই দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি হার্মফুল হবে? ম্যাম ক্রস আর্মে চলে আসছে, ওই ভিতর দিয়ে চলে আসছে মেবি। ভেতর দিয়ে চলে আসাটা, কারণ ভিতর দিয়ে চলে আসলে কি হবে? ডিভাইসটা ওই যে মানে নষ্ট হয়ে যাবে আর নষ্ট কি। হয়ে যাবে, তাই না? সে যদি বাহির দিয়ে আসে, বাহির দিয়ে আসলে আমরা স্পার্ক দেখতে পাবো। যদি স্পার্ক দেখতে পাই বুঝতে পারবো যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। তখন কি করা যাবে? সিস্টেমটাকে অফ করে রেখে আপনি আপনার কোথায় সমস্যা সেই ফল্টটাকে বের করে সেই ফল্টটাকে সংশোধন করে তারপরে আপনি সিস্টেমটা আবার চালু করতে পারবেন, সেম ইনসুলেটর ইউজ করেই। কিন্তু যদি পাংচার হয়ে যায়, দ্যাট মিনস এটার মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে থাকে, তার মানে তো কি আমার এই ইনসুলেটরটা কি আর ঠিক আছে? না ম্যাম। নষ্ট হয়ে গেছে, ইনসুলেটরটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিস্টেমটাকে রিপ্লেস করতে হবে। দ্যাট মিনস ইনসুলেটরটাকে আর আমি ব্যবহার করতে পারছি না, এটাকে রিপ্লেস করে দেন আমার সিস্টেমকে আমি আবার রান করতে পারবো। সো এই হচ্ছে পাংচার এবং ফ্লাশ ওভারের ইস্যু। সেফটি ইফেক্টের কথা যেটা বলা হয়, সেফটি ফ্যাক্টর একটা হিসেব করা হয়, পাংচার স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্লাশ ওভার ভোল্টেজকে বলা হয় সেফটি ফ্যাক্টর, এবং সেফটি ফ্যাক্টরটা লো ভোল্টেজের জন্য মাচ হায়ার দেন হায়ার ভোল্টেজ। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমরা লো ভোল্টেজের জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, সিস্টেমটা অনেক বেশি হাই ভোল্টেজের জন্য এটা অ্যাপ্লিকেবল না। এই হচ্ছে আমাদের মোটামুটি পিন টাইপ ইনসুলেটরের কথাবার্তা। এবার আসি হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। সাসপেনশন টাইপ ইনসুলেটরটা কতগুলো ডিস্ক নিয়ে তৈরি হয়। এখানে ডিস্ক সংখ্যার সেইভাবে রেস্ট্রিকশন নাই। এখানে সুবিধাটা কি? আচ্ছা, সুবিধাটা আগে বলছি। এখানে পিন টাইপের উল্টা ঘটনা ঘটে, এই জিনিসটা লাগানো থাকে, এটার উপরে থাকে ক্রস আর্ম, এখানে আছে আপনার ক্রস আর্ম, এবং নিচে এখানে একটা আংটার মতো থাকে, সেই আংটার সাথে কন্ডাক্টরটা লাগানো থাকে। তাইলে এটাতে কি দেখলাম? কন্ডাক্টর উপরে থাকে, এটাতে কন্ডাক্টরটা নিচে থাকে, উপরে থাকে হচ্ছে ক্রস আর্ম। ঠিক আছে, এবং এখানে যে ডিস্ক গুলো আছে ইন্ডিভিজুয়ালি, যে ডিস্ক গুলো, এটার ভোল্টেজ যদি V1 হয়, এটার অপারেটিং ভোল্টেজ V2, এটার অপারেটিং ভোল্টেজ V3, এটার অপারেটিং ভোল্টেজ V4। তাহলে আমি ওভারঅল অপারেটিং ভোল্টেজ কত বলতে পারবো?
টোটালটা সবগুলো প্লাস করে একটা সবগুলোর যোগফল, দ্যাট মিন্স V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তাইলে আমি যদি এটার ভোল্টেজটা বলি, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, তার মানে এটা টোটাল অপারেটিং ভোল্টেজ 40 ভোল্ট। এখন আমার সিস্টেমে যদি এমন হয় যে আমার প্রয়োজন হচ্ছে 30 ভোল্ট হইলেই চলে, আমি তাহলে কি করতে পারি, এখান থেকে একটা ডিস্ক খুলে সরায় ফেলতে পারবো, রিমুভ ডিস্ক গুলো আলাদা আলাদা থাকে। আবার যদি এমন হয় যে আমার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট, তাহলে আমি কি করতে পারি, আরেকটা ডিস্ক অ্যাড করে দিতে পারি, তাই না? বুঝতেছি জি ম্যাম। কথা? সো আমরা ম্যাম ইজিলি জি বলেন। প্রত্যেকটা 10 ভোল্ট মানে কি রেজিস্ট করতে পারে নাকি, মানে চলতে পারে ওই ওয়ে দিয়ে নাকি? অপারেটিং ভোল্টেজ তার মানে তার ও, দুইটা বুঝতে পারছি। টার্মিনালের মধ্যকার এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট। এটা একটা এক্সাম্পল বলছি আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম যে আমার যদি ভোল্টেজ লেভেল, অপারেটিং ভোল্টেজ লেভেল কমে যায়, আমি এখান থেকে ডিস্ক সরায় ফেলতে পারি। যদি অপারেটিং ভোল্টেজ লেভেল বেড়ে যায়, তাহলে আমি এখানে এডিশনাল ডিস্ক অ্যাড করতে পারি। আবার ধরেন কোনো একটা ডিস্কে সমস্যা হলো, তাহলে কি আমার বাকি দুইটা ডিস্ক, এই ডিস্কটাতে ধরেন কোনো একটা সমস্যা হলো, নষ্ট হয়ে গেল, তাহলে আমার কি 4টা ডিস্ক রিপ্লেস করার প্রয়োজন আছে? না শুধুমাত্র একটা ডিস্ক, এটা খুলে এটা রিপ্লেস করে দিলেই চলে। দ্যাট মিন্স এটার আসলে ব্যবহারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। কেন ইউজার ফ্রেন্ডলি? আমি আর যখন অপারেটিং পয়েন্ট কম বেশি হচ্ছে, আমি এটাকে মডিফাই করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ যখন এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে, এটাকে মেনটেনেন্স করাটা অনেক বেশি ফ্লেক্সিবল, বোথ ইলেকট্রিক্যালি এবং ইকোনমিক্যালি। কেন? কারণ হচ্ছে সিস্টেমটা যখন আমার একটা ডিভাইস নষ্ট হচ্ছে, বাকিগুলো দিয়ে সিস্টেমটাও ক্ষতিগ্রস্ত হবে অনেক কম, তাই না? কারণ পুরাটা তো নষ্ট হয়ে যায় না, একটা ডিভাইসের কোনো একটা সমস্যা হয়েছে। সো আমার এইটা রিপ্লেসমেন্টটাও যেমন ইজি হচ্ছে, সেরকম এটা ইলেকট্রিক্যালিও বেটার পারফরমেন্স দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটর বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে? কিন্তু সাসপেনশন টাইপ ইনসুলেটরের কথা যেহেতু বললামই, এটার একবার এটার কথা শেষ করি। সাসপেনশন টাইপ ইনসুলেটরের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি দেখেন, এই ছবিটা একটু দেখলে বুঝবেন। সাসপেনশন টাইপ ইনসুলেটরটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, তাই না? দেখেন তো সাসপেনশন টাইপ ইনসুলেটরটা কি অবস্থায় আছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে না? জি ম্যাম। আচ্ছা, হ্যাঙ্গিং অবস্থায় যেহেতু আছে, এখানে যখন জোরে বাতাস হবে, তাহলে এটা কি হবে, সুইং করবে না, দোল খাবে না? জি ম্যাম। আচ্ছা, এটা যখন সুইং করতেছে, তখন এটা কি, যদি আমার ক্রস আর্মটা ছোট হয়, তাহলে এই ইনসুলেটরটা এই কি বলে পোলের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না? জি ম্যাম। জি ম্যাম। আবার পোলের সাথে যদি এটা লেগে যায়, তার মানে কন্ডাক্টরও লেগে যাচ্ছে, সো আমার সিস্টেমটা তো ঝামেলা করবে। সো এক্ষেত্রে ক্রস আর্মটাকে যথেষ্ট পরিমাণ বড় করতে হয়, যেন ক্রস আর্মটা মানে যেন এই যে সুইং করতেছে, এই সুইং করতে গিয়ে যেন সে পোলের গায়ে লেগে না যায়, বা কন্ডাক্টর গুলো যেন একজন আরেকজনের সাথে লেগে না যায়, সেই জন্য ক্রস আর্মটাকে যথেষ্ট বড় হতে হয়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ক্রস আর্মটাকে বড় করতে হলে এখানে অবশ্যই খরচ বেশি পড়বে, তাই না? সো এটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট এই ডিসঅ্যাডভান্টেজটা ওভারকাম করা যায় আমরা ক্রস আর্মটাকে বড় করে। সো এক্ষেত্রে অ্যাডভান্টেজের সংখ্যাটাই বেশি, দ্যাটস ওয়াই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করে থাকি। এবার আসি হচ্ছে স্ট্রেন টাইপ ইনসুলেটর। স্ট্রেন টাইপ ইনসুলেটর আমরা সেই সব ক্ষেত্রে ব্যবহার করি যেখানে অনেক বেশি মেকানিক্যাল স্ট্রেস হ্যান্ডেল করার প্রয়োজন হয়। সেটা কোন জায়গায় হতে পারে, ধরেন একটা রাস্তার ডেড এন্ড অথবা এরকম বাঁক আছে, মোড় আছে কোনো, ঠিক আছে? এই জায়গায় গিয়ে তারটাকেও কি হতে হবে, এরকম বেঁকে যেতে হবে না? সো সে কি জি করবে, ম্যাম। অনেক বেশি মেকানিক্যাল স্ট্রেস সে তাকে নিতে হবে, যদি আমি এখানে সাসপেনশন টাইপ ইনসুলেটর বা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করি। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে স্ট্রেন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়, যে এই জায়গাগুলোতে এরকম ডেড এন্ড আছে অথবা এরকম বেঁকে যেতে হচ্ছে, সেসব জায়গায় স্ট্রেন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। লাস্ট ওয়ান যেটা দেখবো আমরা, শ্যাকেল টাইপ ইনসুলেটর। এটার একটা নাম আছে, আরেকটা নাম আছে স্পুল টাইপ ইনসুলেটর। এই ইনসুলেটরটা বেসিক্যালি লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু এটার ইউজটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি না, দ্যাটস ওয়াই আমাদের এটার ব্যবহারটা খুব কম। আচ্ছা, এখানে কি করা হয়, এখানে দেখেন এই পোর্শনটা একটা পোল ইন্ডিকেট করছে এবং এখানে একটা নাট বল্টুর মতো আছে, এটা দিয়ে একটা ডি স্ট্র্যাপ, এই যে ডি শেপের একটা অংশ যুক্ত করে দেয়া থাকে এবং এই ডি স্ট্র্যাপের সাথে শ্যাকেল টাইপ ইনসুলেটরটা যুক্ত থাকে।
ঠিক আছে, এই হচ্ছে স্যাকেল টাইপ ইনসুলেটরের কথা। স্যাকেল টাইপ ইনসুলেটরের ব্যবহারটা খুব কম, কিন্তু এটা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য ব্যবহার হয়। আমরা মেইনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, এবং কম ভোল্টেজের জন্য হলে আমরা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করে থাকি। সো আমরা অলরেডি দেখলাম যে সাসপেনশন টাইপ ইনসুলেটরের অ্যাডভান্টেজ আছে অনেকগুলো, এবং তার ডিসঅ্যাডভান্টেজটা আছে, যেহেতু এটা সুইং করছে সো তার ট্রান্সমিশন ক্রস আর্মটাকে বড় হতে হয়। ঠিক আছে, অন্যগুলোর তুলনায় বড় হতে হয়। যেমন ধরেন পিন টাইপ ইনসুলেটর, এখানে তো ক্রস আর্মের উপরে যেহেতু সে বসানো থাকে, সো তার তো সুইং করার কোনো অপশন নাই, তাই না? সো এখানে তো ক্রস আর্মটা অত বড় হওয়ার প্রয়োজন নাই। আবার ডি স্ট্র্যাপ যেটা, এটার ক্ষেত্রেও তাই, এটাতে তো পোলের সাথেই লাগানো থাকে, এটাতে ক্রস আর্মটা লাগছে না। আবার দেখেন আমাদের যেটা স্ট্রেইন টাইপ ইনসুলেটর, এটার ক্ষেত্রেও এটা পোলের সাথে এভাবে অ্যাঙ্গেল করে লাগানো থাকে। সো এক্ষেত্রেও ক্রস আর্মটার বড় হওয়ার, খুব একটা বড় হওয়ার প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় সাসপেনশন টাইপ ইনসুলেটরের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আমরা নেক্সট ক্লাসে আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটরের ইলেকট্রিক্যাল মডেলটা কিরকম হয়, কোন কোন প্যারামিটার দিয়ে আমরা তার মডেলটা দাঁড় করাতে পারি, ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই সাসপেনশন টাইপ ইনসুলেটরকে, আমি যদি এটার ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন করতে চাই, তাহলে অবশ্যই আমার এই জিনিসটাকে একটা ইলেকট্রিক্যাল মডেল দাঁড় করাইতে হবে, তাই না? সো সেই ইলেকট্রিক্যাল মডেলটা আমরা কিভাবে দাঁড় করাবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন আমাকে বলেন, আজকে আমরা যতটুকু পর্যন্ত দেখলাম, এইটুকু পোর্শনে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কন্ডাক্টর দেখলাম, কন্ডাক্টরের প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো কি কি হয় দেখলাম, ইনসুলেটরের কাজ কি, কি কি টাইপের ইনসুলেটর হতে পারে সেগুলোর ভালো মন্দ কোনটার কি আছে সেগুলো দেখলাম। আমরা সাপোর্ট গুলো কি কি হতে পারে সেগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখলাম। কন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো কি কি হতে পারে, এবং আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা কেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটার অ্যাডভান্টেজ গুলো দেখলাম। এইটুকু পোর্শনে কি কারো কোনো কোশ্চেন আছে? একটু রেসপন্স না করেন, ম্যাম। বুঝতে পারছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটরের ম্যাথমেটিক্যাল মডেলের সাথে সাথে আমরা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখবো এবং অঙ্ক দেখবো। সেজন্য আজকে আর আমরা স্টার্ট করছি না, আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল মডেলটা দেখবো। ঠিক আছে? জি ম্যাম।